নমস্কার বন্ধুরা, শুভ গণেশ চতুর্থী। তবে এই গণেশ চতুর্থী এলেই মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতিটা এতটাই নোংরা হয়ে গেছে, সেই রাজনীতি আমাদের হিন্দু দেবদেবীদেরও ছাড়ে না। রাজনীতির কিছু মানুষজন আছেন, কিছু মুখপাত্র আছেন, কিছু সাংবাদিক আছেন, যাদেরকে আমি বলি একেবারে রাজনৈতিক চামচাবাজি করার জন্য সব জানতা গামচাওয়ালা হয়ে বসে আছে। এবং এই যে বললাম নোংরা রাজনীতি, গণেশ চতুর্থী এলেই এই পশ্চিমবঙ্গে একটা বিতর্ক একেবারে সোশ্যাল মিডিয়ায় আপনাদের চোখে পড়বে। বহিরাগত গণেশ। দুর্গাপুজো হয় বাঙালির পুজো, সেই দুর্গাপুজোয় মহাদেব শিবের উপস্থিতি আপনারা নজর করবেন। স্বয়ং মা দুর্গা তো আছেনই, তার সঙ্গে তার ছেলে মেয়েরা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাদের বাহনরাও আছে, সবাই বাঙালি। কিন্তু যখনই গণেশ চতুর্থীতে গণেশের পুজো হবে, সেই গণেশকে অবাঙালি, বহিরাগত এবং বিজেপির গণেশ বলে দাগিয়ে দেওয়ার জন্য এই রাজ্যে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের কিছু চামচা ঝাঁপিয়ে পড়ে। গণপতি মহারাজকেও ছাড়ছে না রাজনীতির এই অন্ধকার অংশ থেকে। গণেশ পুজো, আমরা তো বিশেষজ্ঞ নই, সাধারণ মানুষ। আমরা সাধারণত ইতিহাস পড়ে কি জানতে পারি? আমরা ইতিহাস পড়ে জানতে পারি যে এই গণেশ পুজোর প্রচলন হয় রাজা শিবাজির আমলে। সেই 1630, 1680 শিবাজির শাসনকাল, মুঘলদের বিরুদ্ধে লড়াই আপনারা দেখেছেন। সেই শিবাজির আমলে পুনেতে এই গণপতি বাপ্পা মৌরিয়া গণেশের পুজো স্থাপনা করা হয়েছিল। পেশোয়ারা ছিলেন একেবারে গণেশ ভক্ত, এবং এই তারা ভাদ্রপদ মাসে পুনে রাজধানীতে সর্বসাধারণের জন্য গণেশ উৎসবের প্রচলন করেছিলেন। গণেশ পুজো মহারাজা শিবাজির হাত ধরে প্রথমে এসেছিল। তারপরে আরো অনেক ইতিহাস আছে এই নিয়ে। যে বললাম আমরা বিশেষজ্ঞ নই, একেবারে আমরা আম বাঙালি যেটুকু জানি। তারপর আমরা দেখতে পাই একেবারে এই স্বাধীনতার সময়ে ওই 1893, 94, 1900 সালের ঠিক আগে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলক তিনি আবার এই কেশরী পত্রিকায় সার্বজনীন গণেশ উৎসবের প্রশংসা করলেন, এবং তিনি আবার ওই শিবাজি প্রণীত গণেশ উৎসবের প্রচলন করলেন। শুধুমাত্র উৎসব ছিল না তখন। 1893 সালে এই বাল গঙ্গাধর তিলক কেশরী পত্রিকায় যে সার্বজনীন গণেশ উৎসবের কথা বললেন, এবং এই 1892 সালে সার্বজনীন রূপ দেবার একটা চেষ্টা করলেন, সেটা ছিল আবার পুজোর উৎসবের পাশাপাশি মানুষকে একতা করা, ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে সমবেত করা, এবং সেটা গণেশ উৎসবের মাধ্যমে। এবং যে মহারাষ্ট্রে গণেশ পুজো আজকে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা সাধারণত এইগুলোর উপরই নির্ভর করে আছে। এর সঙ্গে প্রাচীন জনমত, প্রবাদ, পুরাণ এসব তো আছেই। এত ডিটেলসে একটা প্রতিবেদনে বলা সম্ভব নয়, আপনারাও জানেন। এবং এখানেই শুধুমাত্র মহারাষ্ট্র নয়, আপনি যদি একটু খোঁজ খবর করে দেখেন, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, গোয়া, সব রাজ্যেই আজকের দিনে এই গণেশ উৎসব পালিত হচ্ছে। শুধুমাত্র দক্ষিণের উৎসব বললে কম বলা হবে। গণেশ উৎসব একটা সার্বজনীন উৎসব, গোটা দেশের উৎসব। এবং শুধু দেশ ছাড়িয়ে নয়, ভারতীয় উপমহাদেশের শ্রীলঙ্কা, মরিশাস, ফিজি, ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকা, ত্রিনিদাদ টোবাগো, গায়ানা, সুরিনাম, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ এখন তো বাঙালিরা সব জায়গায়, ভারতীয়রা সব জায়গায়, বিশ্বের সমস্ত দেশে এখন এই গণেশ উৎসব পালিত হচ্ছে। ফলে গণেশ যে সার্বজনীন একটা উৎসব, সেটা আমাদের সব জায়গাতেই আছে, আমাদের পুরাণেও আছে। এটা আর নতুন করে বলার কিছুই নেই। গণেশ চতুর্থী হিন্দু ধর্মের একটা প্রধান উৎসব, যা হিন্দু দেবতা গণেশের জন্মোৎসব হিসেবে পালিত। হিন্দু ধর্মের একটা উৎসব, এখানেই একেবারে জ্যোতিচিহ্ন পড়ে যাওয়া দরকার ছিল, কিন্তু যায়নি। কেন? কারণ আমি যেটা আপনাদের বলি না, যে গোটা ভারতবর্ষের মধ্যে এই 78 বছরে যে জাতটার সবচেয়ে বেশি অধঃপাত হয়েছে, দুঃখের সঙ্গে বললেও সেটা হচ্ছে আপনার এবং আমার জাত, বাঙালি জাত। বাঙালি জাতে যে অধঃপাত হয়েছে স্বাধীনতার পর থেকে, এই ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি, কোনো জাতের এমন অধঃপাত হয়নি। সেজন্য তারা গণেশ চতুর্থীর মুখে দাঁড়িয়েও গণেশকে বহিরাগত, অবাঙালি বলে দাগিয়ে দেবার মূর্খামিটা করতে পারে। বাংলায় এবার আসুন, যারা বলছে গণেশ অবাঙালি, বহিরাগত,
তারা হয়তো এই জিনিসগুলো জানে না যে কলকাতায় বাঙালিরা গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী পালন করে। পূর্ব ভারতে মাঘ মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয়। এবং এই যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ যেটা আছে, সেখানেও কিন্তু পরিষ্কার লেখা আছে যে স্বয়ং ভগবান বিষ্ণুর ইচ্ছায় গিরিরাজ দুহিতা ও মহেশ্বরের পুত্র হিসাবে গণেশের জন্ম। এবং এই ব্রহ্ম বৈবর্ত পুরাণের মতে গণেশ হলেন শিবের ঔরসজাত পুত্র, পার্বতীর সন্তান। এবং এই যে যেটা বলে না অবাঙালি বহিরাগত, ইতিহাস দেখছিলাম যে এই যে ভবানীপুরে মল্লিক বাড়ির এই গণেশ পুজো 300-350 বছরের বেশি পুরনো পুজো। এবং এই ভবানীপুরের গণেশ পুজোতে, এই 350-300 বছরের বেশি পুরনো পুজোতে একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন, একটা সময় মহাত্মা গান্ধী এসেছিলেন ভবানীপুরে মল্লিক বাড়ির এই গণেশ পুজো। 300 বছরের পুরনো পুজো। যারা এটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে গণেশ পুজোটা এই বিজেপির জন্মের পর থেকে হচ্ছে, তারা এই বাংলার মানুষকে একেবারে নির্ভেজাল মিথ্যা বোঝানোর চেষ্টা করছে। ভবানীপুরের এই মল্লিক বাড়ির গণেশ পুজোর পাশাপাশি আমি আপনাদের আরো একটা উদাহরণ দেবো ছবি দেখিয়ে। এই ছবিটা দেখুন, ওয়ান অ্যান্ড অনলি এই বাংলার একমাত্র মহানায়ক উত্তম কুমার। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা হচ্ছে 60-এর দশকে, 1960-এর দশকে ময়রা স্ট্রিটে উত্তম কুমারের বাড়িতে গণেশ চতুর্থীতে গণেশ পুজো হতো। এবং এখানে এই যে দুদিন গণেশ পুজো হতো, দুদিন গোটা বাঙালি ইন্ডাস্ট্রি এই ময়রা স্ট্রিটে উত্তম কুমার আমাদের মহানায়কের বাড়িতেই থাকতেন বলা যায়। বাংলা ইন্ডাস্ট্রির এই দুদিনের ঠিকানা হতো উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়ি। রীতিমতো ঘটা করে পুজো হতো। এবং গণেশ চতুর্থী রাতে পুজোর পরে মহানায়কের বাড়িতে গানের জলসা বসতো। এমন কোন তৎকালীন বাংলার বিখ্যাত গায়ক গায়িকা ছিলেন না যারা মহানায়কের বাড়িতে গণেশ চতুর্থীর রাতে গান শোনাননি। সতীশ ময়রার ইতিহাস যেটা বলছে, সতীশ ময়রার দোকান থেকে মিষ্টি আসতো, লাড্ডু। এবং এই গণেশ চতুর্থীর ভোগ রান্নার দায়িত্বে থাকতেন সুপ্রিয়া দেবী। এবং শুধু তাই নয়, যেটুকু জানা যায় উত্তম কুমারের বিভিন্ন ইতিহাস পড়ে, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। এবং স্বপ্নাদেশ পাওয়ার পর এই 60-এর দশকে ময়রা স্ট্রিটের বাড়িতে গণেশ চতুর্থীর উৎসব হতো। তারপরে তারা প্রতিনিয়তই উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী বাড়িতে নিত্যদিনের গণেশ পুজো তারা করতেন। পরবর্তীকালে তারা লক্ষ্মী পুজো করতেন ঘটা করে। 60-এর দশকের ঘটনা। আমাদের দেশে বিজেপির জন্ম কবে? 1980 সালে। অর্থাৎ যারা গণেশ পুজোকে বিজেপির পুজো, অবাঙালির পুজো, বহিরাগতের পুজো বলে মিথ্যা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা একেবারে নিতান্তই মিথ্যা কথা বলছেন। এটা ঠিক, গণেশ পুজো মহারাষ্ট্রে বিখ্যাত। স্বয়ং মহারাজা শিবাজির হাত ধরে, পরবর্তীকালে স্বাধীনতার আন্দোলনে লোকমান্য তিলকের হাত ধরে মহারাষ্ট্রে গণেশ পুজোর বারবারন্ত হয়েছিল। কিন্তু তার মানে এই নয় আমাদের রাজ্যে গণেশ পুজো এই সেদিন শুরু হয়েছে। আমাদের রাজ্যে গণেশ পুজোর ইতিহাস অনেক পুরনো। ভবানীপুরের মল্লিক বাড়ির কথা বললাম, 300 বছরের পুরনো। 60-এর দশকে বিজেপির জন্মেরও 20 বছর আগে স্বয়ং উত্তম কুমার গণেশ পুজো করতেন। ফলে যারা এটা বোঝাবার চেষ্টা করছেন গণেশ বহিরাগত, বাঙালি, অবাঙালি, গণেশ হিন্দুদের দেবতা এবং তার পুজো দিয়েই কিন্তু সবকিছুর শুভ সূচনা হয়। যারা গণেশ পুজোর ইতিহাস জানেন না, আজকের দিনে তাদেরকে গণেশ পুজোর ইতিহাস, গণেশের মাহাত্ম্য জানা উচিত। গণেশ গজপতি কি করে হলেন আপনারা সবাই জানেন, যে দেবী দুর্গা একটি বালকের সৃষ্টি করলেন, মনুষ্যরূপী বালক। অনেকে তাকে আবার গণেশই বলে থাকেন। তাকে পাহারায় গিয়ে পাহারায় রেখে চলে গেলেন। সে সময় হাজির হয়ে গেলেন স্বয়ং মহাদেব। মহাদেবকে ঢুকতে দেবেন না ওই বালক, বা অনেকে লোককথায় যাকে গণেশই বলা হয়েছে। মহাদেবকে ঢুকতে দেবেন না, যে মা বলে গেছে ঢুকতে দেওয়া যাবে না, তো ঢুকতে দেওয়া যাবে না। মহাদেব রুষ্ট হলেন, তাকে ঢুকতে দিচ্ছে না। তিনি ত্রিশূলের বাড়ি মারলেন, গণেশের মাথা কেটে গেল, মারা গেল। সেটা দেখে আবার পার্বতী রুষ্ট হয়ে গেলেন। তার এতই প্রকোপ শুরু হলো, সৃষ্টি প্রায় ধ্বংস হওয়ার উপক্রম। মহাদেব নিজের ভুল বুঝতে পারলেন। তারপরে তার চেলাচামুন্ডরা বেরিয়ে পড়লো যে উত্তর দিকে মুখ করে থাকা প্রথম জীবিত প্রাণীর মাথা কেটে আনতে হবে, গণেশকে বাঁচাতে হবে। তারা এমন কাউকে পাপ পেল না। প্রথম যে জীবিত প্রাণীটা পেল সেটা হচ্ছে একটা হাতির মাথা। হাতির মাথা গণেশের মাথায় পুনঃস্থাপন হয়ে গেল। আপনারা সবাই এই গল্প জানেন। এবং এর মধ্যে কিন্তু এই যে গণেশের গজমুখ হলেন গণপতি, গজপতি, তার পেছনেও ইতিহাস আছে।
এটা শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয়, এর পেছনে একাধিক গভীর এবং তাৎপর্যপূর্ণ বার্তা আছে। সেটা আপনারা পুরাণে পাবেন, বিভিন্ন ধর্মগ্রন্থে পাবেন, আমাদের লোককথায় পাবেন। এই জন্যই তো এই যে প্রজ্ঞা ও জ্ঞানের প্রতীক, হাতি হলো প্রজ্ঞা, শক্তি এবং বুদ্ধির প্রতীক। তাই গণেশের গজমুখ এই গুণাবলীর প্রতিনিধিত্ব করে, আপনারা জানেন, মূর্খরা জানে না। তাই গণেশকে বহিরাগত এবং অবাঙালি বলে এখন রাজনীতির ময়দানে নেমে দাগাবার চেষ্টা করছে। এরকম মূর্খামি শুধুমাত্র এই বাঙালি জাতিতে এসছে। ভারতবর্ষের কোন রাজ্যে এই মূর্খামি কেউ দেখায় না, তারা এসব কথা ভাবেই না। হিন্দু দেবদেবীর পুজো বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়ে থাকে, যে যেমন সময় পারবে সেই সময় পুজো হবে। মহারাষ্ট্রে গণেশ পুজো বিখ্যাত, আমাদের রাজ্যেও, আমাদের কলকাতাতেও, আমাদের পশ্চিমবঙ্গেও গণেশ পুজো বহু প্রাচীন কাল থেকে চলে আসতে এখন সংখ্যাটা বেড়েছে। সব পুজোর সংখ্যাই বেড়েছে, দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে, কার্তিক পুজোর সংখ্যা বেড়েছে, বিশ্বকর্মা পুজোর সংখ্যা বেড়েছে, লক্ষ্মী পুজোর সংখ্যা বেড়েছে, তেমনি গণেশ পুজোর সংখ্যাও বেড়েছে। সংখ্যা বেড়েছে মানে এই নয় আমাদের এখানে পুজো হতো না। যারা মূর্খের মতন জয় শ্রীরাম স্লোগানকে বিজেপির বলে দাগানোর চেষ্টা করেন, তাদের মূর্খামি দেখে খুব হাসি পায়। জয় শ্রীরাম, জয় হনুমান একটাও বিজেপির স্লোগান নয়। বিজেপির জন্ম 1980, যেখান থেকে বিজেপির জন্ম হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘের অনেক আগে থেকে আমাদের গীতা পাঠ, হনুমান চল্লিশা, লক্ষ্মীর পাঁচালী, জয় শ্রীরাম, জয় হনুমান, গণেশ পুজো বহু আগে থেকে চলে আসছে। শুধুমাত্র এখন এই যে ন্যারেটিভস, আমি বলি না ন্যারেটিভস, কিছুই জানি না, অর্ধশিক্ষিত, আমার রাজনৈতিক বার্তা, রাজনৈতিক স্বার্থ আছে, সব জানতা গামছাওয়ালা, আমি একটা রটিয়ে দেবো জয় শ্রীরাম বিজেপি স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন, গোটা বাংলার মানুষ তৃণমূল, কংগ্রেস, সিপিএম এর হাত ধরে নেমে পড়ল। জয় শ্রীরাম কবে থেকে আছে সেটা মনে হয় বিজেপির নেতারাও জানে না। জয় হনুমান কবে থেকে আছে, আমাদের বাংলার সংস্কৃতিতেও আছে। এগুলো একটাও বহিরাগত স্লোগান নয়। জয় বাংলাটা বহিরাগত স্লোগান, বাংলাদেশের জাতীয় স্লোগান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রচার করার চেষ্টা করছেন, কারণ তিনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চান। তাই বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই রাজ্যে চালু করার চেষ্টা করছেন। কিন্তু জয় শ্রীরাম, জয় হনুমান, জয় গণেশ, হর হর মহাদেব এগুলো বাংলায় ছিল, আদি অনন্ত কাল জুড়ে ছিল। এই ন্যারেটিভস এর বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে শিক্ষিত সমাজকে। গণেশের বড় কান, হাতির মাথা, বড় কান কিসের প্রতীক? শুধু আমরা গল্পটাই জানি, মহাদেব রুষ্ট হলেন, গণেশের মাথা কেটে দিলেন, পার্বতী রুষ্ট হলেন, হাতির মাথা লাগানো হলো, এই গল্পে আমরা আবদ্ধ হয়ে আছি। বড় কান হচ্ছে প্রতীকীভাবে বোঝায় গণেশ তার ভক্তদের প্রতিটি প্রার্থনা এবং অনুরোধ মনোযোগ সহকারে শোনেন। তার শ্রবণ শক্তি এবং মনোযোগের প্রতীক হচ্ছে এই হাতির বড় কান। ছোট চোখ, এটাও একটা প্রতীক। হাতির ছোট চোখ হলেও তার গভীর মনোযোগ এবং তীক্ষ্ণ দৃষ্টির প্রতীক। এর মাধ্যমে বোঝানো হয় যে গণেশ কান দিয়ে তার প্রার্থনা শোনেন, তার ভক্তদের প্রার্থনা শোনেন এবং চোখ দিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সূক্ষ্ম বিষয়গুলো দেখতে পান। বুঝতে হবে গণেশ কিসের প্রতীক, তার তাৎপর্য কি, এসব না জেনেই আমরা সোশ্যাল মিডিয়ায় নেমে পড়লাম গণেশকে বহিরাগত এবং অবাঙালি বলে দাগাতে। এটা যারা করছে তারা মূর্খের সঙ্গে বাস করছে, যারা এই নিয়ে আলোচনা করে তারাও মূর্খ। আমরাও এই ধারণার বাইরে নয়, কিন্তু কি করব, বাংলার মানুষকে বোঝাতে, তাদের চৈতন্য ফেরাতে, তাদেরকে সচেতন করতে এই রকমের প্রতিবেদনগুলো আমাদের আজকাল করতে হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়ায় এত ন্যারেটিভ ছড়াচ্ছে, স্বয়ং গজপতিকে, স্বয়ং গণপতি মহারাজকেও লোকজন বহিরাগত বলে দাগিয়ে দিতেও একটুও লজ্জা পাচ্ছে না। কি বলবেন আপনারা? গণপতি বাপ্পা মৌরিয়া স্লোগান দিন আমরা। এখন সত্যি কিন্তু গণেশ ওই আমাদের পশ্চিমবঙ্গের বাপ্পা আছে না, পশ্চিমবঙ্গের বহুদিন থেকেই আমাদের গণপতি, আমাদের গজপতি ওই বাপ্পা হয়েই আমাদের কাছে আছেন। তাদেরকে যারা এখন এই জমানায় এসে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে অবাঙালি এবং বহিরাগত বলে দাগানোর চেষ্টা করছেন, আমি আশা করব যে স্বয়ং গণপতি এবং গজপতি মহারাজ তাদেরকে চেতনা দেবেন এবং তাদের চৈতন্য ফেরাবেন। আবার আপনাদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই। গণপতি বাপ্পা মৌরিয়া। আশা করি এই মূর্খদের চৈতন্য হবে এবং এরা এই রকমের মিথ্যা ন্যারেটিভ ছড়ানো থেকে এবং বাংলার মানুষকে ভুল বোঝানো থেকে নিজেদের নিবৃত্ত করবে, রেহাই দেবে বাংলার মানুষকে।
আর আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করুন এবং এই ন্যারেটিভস গুলোর বিরুদ্ধেই আমাদেরকে লড়তে হবে। যদি ভালো লাগে এই প্রতিবেদন নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করুন এবং জানান যে আসল ঘটনাটা কি। ভবানীপুরের মল্লিক বাড়ির ঘটনা, 300-350 বছরের পুরনো গণেশ পুজো, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, মহাত্মা গান্ধী এসেছিলেন। 1960 দশকের পুজো, ময়রাস্ট্রিটে মহানায়ক উত্তম কুমারের বাড়িতে গণেশ চতুর্থীতে গণেশ পুজো হতো। তাহলে গণেশ বহিরাগত কি করে হলো? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।